বাংলাদেশে যে বিচার বিভাগ বা বিচার সভা বা যে এজলাস আছে তাকে ক্যাঙ্গারু কোর্ট বলে। ক্যাঙ্গারু কোর্টে বিচারের প্রহসন হয়, বিচার হয় না। বাংলাদেশ চাইছে ভারত আক্রমণ করুক। ভারত আক্রমণ করলে কি হবে, একটা ডেভিড ভার্সেস গলিয়াত বলে একটা জিনিস আছে, এরকম ধরনের একটা বাইবেলের একটা যে ক্ষুদ্র ডেভিড এক বিশাল দৈত্যাকার গলিয়াতকে শুধু গুলতি দিয়ে ঢিল মেরে হত্যা করেছিল, সেরকম একটা জিনিস দেখাবে। ভারতের বগলের নিচে বাংলাদেশ কি করতে পারে? এইসব লম্বা চড়া উস্কানিমূলক কথা বলতে পারে, তাদের লাভ কিছু হবে না। বিএসএফ পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে নাশকতামূলক কাজের জন্য জঙ্গি এনে ঢুকিয়ে দিচ্ছে, এটা পাগলের মতো কথা। সিদ্দিকুল্লাহর মতো কাঠমোল্লা কি বলছে সেটাতেও কোনো গুরুত্ব দেবার দরকার নেই, কিন্তু এটা কি করে বলছে এটাই আশ্চর্য লাগে। এই জিনিসটা শুভেন্দু অধিকারী যেরকম জোর করে বলছেন, যেরকম জোর গলায় বলছেন, সেরকম আর কেউ বলেনি। শুভেন্দু অধিকারী আজকে বিজেপির মুখ। বাংলাদেশ আজকে একটা বেআইনি সরকার, যেটা নির্বাচিত সরকার নয়, মার্কিন ডিপ স্টেট দ্বারা ওখানে চুলের মুঠি ধরে যাদের বসিয়ে দেওয়া হয়েছে, সেরকম একটা সরকার নামধারী জিনিস আজকে বাংলাদেশ চালাচ্ছে। তার মধ্যে বিচার বিভাগও আছে। বাংলাদেশে যে বিচার বিভাগ বা বিচার সভা বা যে এজলাস আছে তাকে ক্যাঙ্গারু কোর্ট বলে দিল্লি ইংরেজিতে, ক্যাঙ্গারু কোর্ট। এই ক্যাঙ্গারু কোর্টে বিচারের প্রহসন হয়, বিচার হয় না। সেই জন্য এই সমস্ত ঘটনা ঘটেছে। নাহলে যেখানে মানুষ খুনে অভিযুক্ত, একের পর এক ইসলামী জেহাদি খুনিরা যারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিল, তারা ইউনূসের হুকুমে ছাড়া পেয়ে যাচ্ছে। সেখানে শান্তিপূর্ণভাবে শুধু একটা সভা করেছেন বলে ভড়কে গিয়ে বাংলাদেশ সরকার এই বিচার বিভাগকে টিপে দিয়েছে এবং তারা চিন্ময় প্রভুকে জামিন দিচ্ছে না। এ দেখে আমার একটা জিনিস মনে হয়েছে, আমি আজকে এটা সোশ্যাল মিডিয়ায় লিখেছি, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন 1953 সালে কাশ্মীরের শেখ আবদুল্লাহর আদালতে বন্দী ছিলেন, তখন ঠিক এরকম অবস্থার মধ্যে ছিলেন এবং শেষ পর্যন্ত তার যে ওই বন্দী অবস্থাতেই মৃত্যু হয়। যদি এই রকম ধরনের কিছু জিনিস বা ঘটনা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু বিপদ আছে। দেখা যাচ্ছে যে ফের আদালতে জামাতি আইনজীবীদের হেনস্থা এবং ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করলেন তারা। প্রশ্নটা হচ্ছে যে কেন, মানে এই সনাতনীদেরকে এত ভয় কিসের ইউনূসের? কারণ সনাতনীরা তো বাংলাদেশে একেবারেই সংখ্যালঘু, তাদেরকে এত ভয় কিসের? এগুলো মানে এক তো ভয় হচ্ছে যে নিজেরা দোষ করেছে, নিজেরা খুন খারাপি করেছে, নিজেরা অত্যাচার করেছে। সেই সনাতনীরা যদি শান্তিপূর্ণভাবে সেই জিনিসটা দেশের এবং সারা পৃথিবীর চোখের সামনে আনে, তাহলে তো ভয় হবেই। তাহলে তো ধরা পড়ে যাবে পুরো ব্যাপারটা। সেই জন্য চাপা দেবার জন্য এবং নানা রকম আগবারকা ইসলামী পদ্ধতিতে, যেমন যাকে বলে তাকিয়া, আল তাকিয়া, তৌরিয়া, কিতমান, মেরোনা, এরকম সব নানা রকম ইসলামী ধোঁকা দেওয়ার পদ্ধতি আছে। এইসব পদ্ধতিতে কাজ চালানো হচ্ছে এবং তার মধ্যে একটা হচ্ছে এই বিচারের প্রহসন, যেখানে বাংলাদেশের মৌলবাদী সরকার একটা বিচারের প্রহসন করে একটা ক্যাঙ্গারু কোর্ট করে একজন লোককে, নিরপরাধ লোককে জেলের মধ্যে একটা প্রচণ্ড অপরাধে বন্দি করে রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলছেন যে বাংলাদেশে অত্যাচার চলছে, নৈরাজ্য চলছে। কেন্দ্র কি কিছু করেছে? প্রধানমন্ত্রী তো 56 ইঞ্চি ছাতিওয়ালা সশক্ত সরকারের গঠনের কথা বলেছিলেন, তাহলে সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের দিকে রক্তচক্ষু দেখাচ্ছেন না কেন কোনো অ্যাকশন নিচ্ছেন না? দুটো সুর, বাংলাদেশের সুর এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুর, দুটো সুরের মধ্যে একটা অদ্ভুত সামঞ্জস্য দেখতে পাচ্ছি। কি বলবেন? প্রথম কথা, এই 56 ইঞ্চি ছাতি প্রধানমন্ত্রী কখনো বলেননি। এটা বলেছিল কংগ্রেসের রাহুল গান্ধী টাইপের লোকেরা, যাদের আর কোনো মানে সাবস্ট্যান্সিয়াল বলবার কিছু নেই আর কি। তারা কখনো বলে সুটবুটকা সরকার, কখনো বলে
1 কোটি টাকার কোট পরে যাচ্ছে, আবার কখনো বলে 56 ইঞ্চি। এগুলো তো মানে এগুলো হচ্ছে অপদার্থতার লক্ষণ, মানে ল্যাক অফ সাবস্টেন্সের লক্ষণ। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে এরা সবাই নির্বাচনে হেরে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এদের ধুয়ো তুলে এদের নকল করে কথা বলবেন, এদের সুরে কথা বলবেন, তার মধ্যে আশ্চর্যের কিছু নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে আজকে এটাও দেখিয়ে দিল যে সে বাংলাদেশের সুরে কথা বলছে। এগুলো বাংলাদেশের একটা চেষ্টা আছে ভারতকে প্রভোগ করার, ভারতকে উস্কানি দিয়ে যুদ্ধে নামাবার। এ কি নরেন্দ্র মোদী কি পিসির কোলে বসে রাজনীতি শিখেছেন, না কঠিন কঠিন রাজত্ব কঠিন চেষ্টার মধ্যে দিয়ে রাজনীতি শিখেছেন? যারা পিসির কোলে বসে রাজনীতি শেখে তারা এই ধরনের তো ফড়ং ফড়ং কথা বলেই থাকতে পারে, তাতেই হবে না। কারণ বাংলাদেশ চাইছে ভারত আক্রমণ করুক। ভারত আক্রমণ করলে কি হবে, একটা ডেভিড ভার্সেস গলিয়াত বলে একটা জিনিস আছে, এরকম ধরনের একটা বাইবেলের একটা যে ক্ষুদ্র ডেভিড এক বিশাল দৈত্যাকার গলিয়াতকে শুধু গুলতি দিয়ে ঢিল মেরে হত্যা করেছিল, সেরকম একটা জিনিস দেখাবে। তো সেটা দেখাবার কোনো সুযোগ ভারত দেবে না। কারণ আমি তো আগেই বললাম যে এরা হচ্ছেন ম্যাচিওর পলিটিশিয়ান, এই নরেন্দ্র মোদী ইত্যাদি, এরা ওই পিসির কোলে বসে রাজনীতি শেখেননি। স্যার, এই যে এক্ষুনি বললেন যে ম্যাচিওর পলিটিশিয়ান একটা কথা বললেন, এবং এটার পরিপ্রেক্ষিতে আরেকটা প্রশ্ন আসে যে একসময় পাকিস্তানকে দেখা গেছিল ভীষণভাবে ভারতকে বিরক্ত করতো বা ভারতের সঙ্গে যুদ্ধে জড়ানোর চেষ্টাও করেছে, কয়েকবার যুদ্ধও হয়েছে। কিন্তু বর্তমানে পাকিস্তানের এমনই পরিস্থিতি যে তারা আর ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে নামতে চাইছে না। এখন বাংলাদেশকে দিয়ে কোনোভাবে সেটা করানো যায় কিনা সেদিকে হয়তো পাকিস্তান একটু মনোযোগ দিয়েছে। অন্যদিকে বাংলাদেশকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বারবার বাংলাদেশ থেকে এমন ধরনের কথা উঠছে যে ভারতকে উত্তেজিত করা হচ্ছে। অথচ অদ্ভুত বিষয় যে একদিকে বাংলাদেশ থেকে আরাকান আর্মি যেভাবে বাংলাদেশের দিকে ঢুকছে প্রবলভাবে, সেই আরাকান আর্মিকে ভারত কিন্তু সহযোগিতা করছে বা ভারতের সমর্থন রয়েছে। অন্যদিকে পাকিস্তানের বালুচিস্তানের দিক থেকেও কিন্তু তালিবানরা পাকিস্তানের দিকে ঢুকছে এবং সেখানে কিন্তু তালিবানদের ক্ষেত্রেও ভারতের কিছুটা সমর্থন রয়েছে বা তারাও ভারতকে পছন্দ করে, ভারতের সরকারকে পছন্দ করে। এখানে কি সেরকমই একটা কোনো মানে অদৃশ্য দাবার ঘুঁটি চালাচালি চলছে, যেটার ফলে ভারত চুপ করে বসে থাকার পরেও যেন কিছু করে যাচ্ছে? ভারত তালিবান বা আরাকান আর্মিকে সমর্থন করে বা বালোচ স্বাধীনতাকামীদের সমর্থন করে, এই খবরটা কোথা থেকে পেলে তুমি? এর মধ্যে কোনো সত্যতা নেই। তারা যদি ভারতকে সমর্থন করে সেটা আলাদা কথা, সেটা তাদের ইচ্ছে। কিন্তু ভারত এদের সমর্থন করে বা এদের কাজে লাগাচ্ছে এরকম কোনো প্রমাণ নেই। এইরকম উক্তির মধ্যে কোনো সত্যতা নেই। এরা এদের মতন যা করবার করে যাচ্ছে আর কি। আর পাকিস্তানের আর বাংলাদেশের মধ্যে তফাৎ হচ্ছে যে পাকিস্তান নানাভাবে ভারতের নাশকতা করেছে, প্রচুর নাশকতা করেছে। বাংলাদেশের নাশকতা করার মতন ক্ষমতা নেই। ওরা কিছু চর পাঠিয়েছে, তারা পাঠিয়ে পশ্চিমবঙ্গে বিশেষ করে, কারণ যেখানে ওই দুধেল গাইদের সরকার আছে, সেই পশ্চিমবঙ্গে নানা রকম ছোটখাটো সমস্যা তৈরির চেষ্টা করেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে তাদের নিজেদের বোমায় তারা নিজেরাই ঘায়েল হয়েছে আর কি। অতএব যেটা পাকিস্তান চেষ্টা করেছে সেটা বাংলাদেশ চেষ্টা করতে পারবে বলে মনে হয় না। বাংলাদেশের হচ্ছে মানে ভৌগোলিক অবস্থান হচ্ছে ভারতের বগলের নিচে। ভারতের বগলের নিচে বাংলাদেশ কি করতে পারে? এইসব লম্বা চড়া উস্কানিমূলক কথা বলতে পারে, তাদের লাভ কিছু হবে না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছেন যে কেন্দ্রের উস্কানিতে বিএসএফ নাকি জঙ্গি অনুপ্রবেশ করিয়ে বাংলায় নাশকতার ছক করছে। এগুলো হচ্ছে একদম সিপিএম এর নকল। মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই সিপিএম এর মেধাবী ছাত্রী। সিপিএম যা যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে একেবারে অক্ষরে অক্ষরে অনুকরণ করেছেন। এটাও সিপিএম এর মতন। আমরা 1980-র দশকে 90-এর দশকে দেখেছি যখন মানে মাইলের পর মাইল কলকাতা অন্ধকার হয়ে থাকতো, তখন বলতো যে কেন্দ্র মোমবাতি দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র এটা দিচ্ছে না, কেন্দ্র সেটা দিচ্ছে না। ওই সেই কেন্দ্রের দোষ, এই চিরাচরিত অজুহাত যেটা সিপিএম দিত, মমতা ব্যানার্জি তার নকল করে যাচ্ছে। নাহলে এটা বিশ্বাস করবার মতো কথা, এটা পাগলের মতো কথা যে বিএসএফ পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে নাশকতামূলক কাজের জন্য
জঙ্গি এনে ঢুকিয়ে দিচ্ছে, এটা পাগলের মতো কথা। মমতা ব্যানার্জি খুব ভালোভাবে জানেন যে এটা পাগলের মতো কথা, সে বুঝেই বলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে জঙ্গি ঢোকাচ্ছেন, মানে অনুপ্রবেশকারীদের ভোটে জিতছেন তিনি হচ্ছেন সুকান্ত, এবং তার সঙ্গে বলছেন যে দিল্লি পুলিশ মানে অমিত শাহর পুলিশ, কেন্দ্র যা বলছে সেই অনুযায়ী বিএসএফ এর ব্যর্থতা স্পষ্ট, উত্তর পূর্ব দিক থেকে বাংলাদেশিরা ঢুকছে, নর্থ ইস্টের মন্ত্রী সুকান্ত, তার মানে উনিই করাচ্ছেন, জঙ্গি আনাচ্ছেন, এবং সুকান্ত যে 10,000 ভোটে জিতেছেন সেটা নাকি অনুপ্রবেশকারীদের ভোট। কল্যাণ ব্যানার্জি কি মমতা ব্যানার্জির প্রলাপকে অনুকরণ করবে না অন্য কিছু করবে? মমতা ব্যানার্জি যে পাগলের প্রলাপ বকছেন, কল্যাণ ব্যানার্জি তো স্বাভাবিকভাবে সেটাকে অনুকরণ করবেন, কারণ কল্যাণ ব্যানার্জির জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জির মুখে একটু তার দিকে তাকিয়ে হাসি দেখা, সেটার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। চেষ্টার উপায় হচ্ছে মমতা ব্যানার্জিকে এইভাবে নির্লজ্জভাবে নকল করা। বাংলাদেশের সনাতনীদের বাঁচাতে কি করা উচিত, মানে কি স্টেপ নিলে এই মুহূর্তে বাংলাদেশের হিন্দুরা বা বৌদ্ধরা যারা মানে সাধারণ মানুষ রয়েছে যারা ইসলামিক আক্রমণে জর্জরিত হয়ে রয়েছে তাদেরকে বাঁচানো যেতে পারে? ভারতের কি স্টেপ নেওয়া উচিত? পৃথিবীর কাছে এই সত্যটা হাজির করা দরকার, পৃথিবীর মানুষকে এটা জানানো দরকার। সরাসরি যুদ্ধে যাওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ সরাসরি যুদ্ধে গেলে পরে বাংলাদেশ সেটাকে একটা বিরাট অজুহাত হিসেবে ব্যবহার করবে এবং তাতে তারা বাকি সংখ্যালঘুদের উপর ঝাঁপিয়ে পড়বে। অতএব যেটা করা দরকার ভারত করছে, আর বাকি যা যা করছে সেগুলো তো আমাদের কাছে জানা নেই, কিন্তু নিঃসন্দেহে কিছু করছে। মুখ্যমন্ত্রী এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনেরই বক্তব্য অনুযায়ী বিএসএফ নাকি জঙ্গি ঢোকাচ্ছে বাংলাদেশে, অথচ তাদেরই দলের সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন জঙ্গি এখানে ক্রিয়েটেড হচ্ছে। তার বক্তব্য যে মুর্শিদাবাদে নাকি জঙ্গি তৈরি করা হচ্ছে এবং বাংলায় নাকি কোনো সন্ত্রাস নেই, বাংলায় কোনো জঙ্গি নেই। যে কথাটা আমরা ফিরহাদ হাকিমের মুখ থেকে শুনেছিলাম সেই একই কথা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন, এবং বলছেন যে শুভেন্দু অধিকারী মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে রাতের বেলায় বস্তায় ভরে টাকা এনেছেন, এবং তিনি বলছেন আমি যদি বোমা ফাটাই তাহলে হজম হবে তো। তার দাবি বাংলায় জঙ্গি ক্রিয়েট করা হচ্ছে, বাংলায় জঙ্গি আসেনি, ঢোকেনি কোথাও। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরেই দেখা গেছে খাগড়াগড়ের বিস্ফোরণ, তারপরে একটার পর একটা খুচরো জঙ্গি ঘটনা ঘটেছে, তার মধ্যে বেশ কিছু ঘটনায় জঙ্গিরা নিজেরাই মারা গেছে। তো এই পরিস্থিতিতে এই সমস্ত পাগলের প্রলাপ প্রশ্ন মানে বিশ্বাস করার কোনো প্রশ্ন ওঠে না। সিদ্দিকুল্লাহর মতো কাঠমোল্লা কি বলছে সেটাতেও কোনো গুরুত্ব দেবার দরকার নেই, কিন্তু এটা কি করে বলছে এটাই আশ্চর্য লাগে। শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরে বাংলায় জঙ্গি অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন যে বিজেপি ক্ষমতায় এলে 6 মাসের মধ্যে ব্লিচিং পাউডার দিয়ে জঙ্গি পরিষ্কার করা হবে, অনুপ্রবেশকারীদের সাফ করে দেওয়া হবে। কি বলবেন? এই জিনিসটা শুভেন্দু অধিকারী যেরকম জোর করে বলছেন, যেরকম জোর গলায় বলছেন, সেরকম আর কেউ বলেনি। শুভেন্দু অধিকারী আজকে বিজেপির মুখ, এবং শুভেন্দু অধিকারীর এই জিনিসটার সাথে সাধারণ মানুষ গলা মেলাচ্ছে। আগামী দিনে এইটাতে যে তৃণমূলের বিলক্ষণ অসুবিধে হবে। তৃণমূল মুসলমান ভোটকে তোয়াজ করছে কিন্তু হিন্দু ভোট ক্রমাগত হারাচ্ছে, এই উপলব্ধি তৃণমূলের আসবে বা এসে গেছে হয়তো। এইসব কারণে মমতা এবং ওই কাঠমোল্লা সিদ্দিকুল্লাহ এরা এইসব কথা বলছেন।